ওর ঘর থেকে বেরিয়েই থমকে দাঁড়িয়ে পড়তে হলো আমাকে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন লুটু মামা। তার চোখ দুটো জ্বলছে ওই মূর্তিটার মতোই। আমাকে দেখে বলেন, আবার বাহাদুরের পেছনে লেগেছ? আমি বলি, আমি তো দেখছি আপনিই আমার পেছনে লেগেছেন। বটে, এখানে কি মনে করে? আমি গম্ভীরভাবে বলি, বাহাদুর ওই মূর্তিটা বিক্রি করবে শুনছিলাম, তাই দেখতে এসেছি। তুমি কিনবে বুঝি? কত দাম জানো ওটার? জানি, এবং এও জানি আপনি যা আন্দাজ করছেন তার থেকে চার চেয়ে বেশি। একটু থতমত খেয়ে যান লুটু মামা। কত দাম বলো তো? আমি বাহাদুরকে 300 টাকা দাম দিয়েছি। একেবারে হকচকিয়ে যান লুটু মামা। আমতা আমতা করে বলেন, অত টাকা তোমার কাছে আছে? আমি একটা মোক্ষম চাল চালি, বলি, না নেই, তবে আমার জানা খদ্দের আছে যে ওর চেয়েও বেশি দামে আমার কাছে ওটা কিনে নেবে। অনেকক্ষণ লুটু মামা কোনো জবাব দিলেন না। তারপর গুটি গুটি দাদুর ঘরের দিকে চলে গেলেন। রাতে মেজদা আমাকে ডেকে বলে, আর তো পারি না তোর জ্বালায় হেব, আবার গোয়েন্দাগিরি শুরু করেছিস তুই। দেখ, এভাবে আমার পোষাবে না, হয় আমি থাকি না তুই চলে যা। তার মুখের কথা কেড়ে নিয়ে বলি, অথবা তুমি থাকো আমি চলে যাই, তেমন না? কিচ্ছু ভাবতে হবে না মেজদা, তুমি আমি দুজনেই থাকবো এখানে। যেতে হয় যাবো এই কংস মামাই। 5ই অক্টোবর। আর সকাল থেকে দেখি লুটু মামার ঘর তালাবন্ধ। কোথায় গেছেন তিনি? আমার চোখ এড়িয়ে কিছু হবার জন্য নেই। একটু সন্ধান নিতেই বুঝলাম লুটু মামা গিয়ে প্রবেশ করেছেন আউট হাউসের এই খাপড়া ঘরখানায়। সকাল তখন 8টা। সমস্ত সকালটা নজরে রেখেছি তাকে। কি আশ্চর্য, উনি যখন আউট হাউসের দরজা খুলে বেরিয়ে এলেন তখন সকাল 11:30। 3.5 ঘন্টা ধরে ওই খাপড়ার ঘরে দুজনে মিলে কিসের পরামর্শ করছিলেন লুটু মামা আর বাহাদুর? ওর ঘরে কেন যে পরামর্শ সভাটা আর বসছে না, উনিও জানেন, আমিও জানেন। কাল বিকেলে উনি দেখতে পেয়েছিলেন আমাকে। পেরিস্কোপের পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর আমি নিশ্চিত থাকিনি। কাল বিকেলে লক্ষ্য করে দেখলাম পেছনের পার একটি স্থান আছে যেখানে যেতে পারলে ওই ঘরের জানলার ভিতর দিয়ে ঘরটা দেখা যাবে। দূরত্বটা বড্ড বেশি, অন্তত 500 ফুট তো বটেই। অত দূর থেকে ঘরের ভিতর কী হচ্ছে দেখা যাবে না। তাই গুরু বিদায় কেসে পাওয়া বাইনোকুলারটা নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে। অনেক কায়দা করে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে যেই জায়গাটা পৌঁছে যেই বাইনোকুলার তাক করতে যাব, অমনি জানলার পর্দাটা কে যেন টেনে দিল। উনিও কি ঘর থেকে বাইনোকুলার দিয়ে জানলা থেকে লক্ষ্য করছিলেন আমার পর্বতারোহণ? সে যাই হোক, দুপুরবেলা বাহাদুরের সময় চুপি চুপি খবর দিয়ে গেল লুটুবাবু আজ সন্ধ্যাবেলায় কলকাতা যাচ্ছে। ভদ্রলোক সম্ভবত বুঝতে পেরেছেন যে শার্লক হেবর সতর্ক দৃষ্টি এড়িয়ে বেশি কিছু কায়দা করা যাবে না। সারাটা দুপুর ধরে মামাবাবু বাঁধাচাঁদা করলেন। আমিও ভালো মানুষের মতো আর চোখে শুধু দেখেই গেলাম। কি হতে পারে? যদিও বুঝেছি একটা গভীর ষড়যন্ত্র চলছে অন্তরালে, তবুও ষড়যন্ত্রটা কী জাতীয় যতক্ষণ না বোঝা যাচ্ছে ততক্ষণ প্রতিষেধক প্রয়োগ করি কেমন করে? লুটুবাবু আদৌ ছবি আঁকেন না এটা বুঝতে পেরেছি। এই সত্য প্রমাণের ওপর প্রতিষ্ঠিত। কি প্রমাণ? বলছি, লেখকেরা লিখে থাকেন, গায়কেরা গান শেখেন, চিত্রকরেরা ছবি আঁকেন, অভিনেতারা পাঠ মুখস্থ করেন। কেন? লেখা, গান শেখা, ছবি আঁকা বা পাঠ মুখস্থ করা তখনই সার্থক হয়ে ওঠে যখন লেখক, গায়ক, চিত্রকর, অভিনেতারা সাক্ষাৎ পান সমজদারের। লেখকের চাই পাঠক, গায়কের শ্রোতা, চিত্রকরের দর্শক এবং অভিনেতার হাউসফুল বিজ্ঞপ্তি। লুটু মামা কিন্তু ব্যতিক্রম। তিনি ছবি আঁকেন কিন্তু কাউকে দেখতে দেবেন না। পাছে আমরা দেখে ফেলি, পাছে আমরা ভালো বলি, প্রশংসা করি। বুঝেছি মশাই, এ আপনার সেব ধাপ্পাবাজি। তবে কেন এমন ঢং ধরেছেন? রং তুলি জেলের বোঝা নিয়ে কেন এত ভণ্ডামি? তাও জানি। যে পাপ কাজে তিনি হাত দিয়েছেন তাতে পাহাড়ে পর্বতে সারাদিন ওকে টোটো করে ঘুরতে হয়। এর জন্য একটা ভরং চাই। কি না, আমি আর্টিস্ট, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই এভাবে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াবার। তোমরা রোজ রোজ আমাকে এভাবে ঘোরাঘুরি দেখতে মনে কোনো সন্দেহ পোষণ করো না, কেননা আমি আর্টিস্ট। আমি ছবি আঁকবার জন্যই এই কৃচ্ছ সাধন করছি। এটা বোঝা সহজ। তাহলে বাহাদুর সে কথা প্রকাশ করে দেয় না কেন? এর একটি মাত্র জবাব হতে পারে, বাহাদুর ওই পাপ কাজের ভাগিদার। না হলে নিরক্ষর নেপালিটার সঙ্গে অর্গলবদ্ধ ঘরে তিনি 3 দিন ধরে কিসের কনফারেন্স করলেন? কিন্তু বাহাদুর যদি মামার সাকরে দিয়েই করবে, তবে সে মূর্তিটার কথা আমায় বলে দিল কেন? এরও একটা সম্ভাব্য জবাব আছে।
চোরে চোরে যখন মাস্তুতো ভাই তখন নেকে নেকে ন্যাকামি, আর চোর যখন চোরের ওপর বাটপাড়ি করে তখন সহযোগী চোরে নেকে ছুরি চালাতে দ্বিধা করে না। এইভাবেই লুটু মামা ডাক্তার মৈত্রকে ফাঁসিয়েছিলেন এবং ডাক্তার মৈত্র লুটু মামাকে ফাঁসাতে চেয়ে ব্যর্থ হয়েছিলেন। পৃথিবীতে যত বড় বড় ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে তাদের মূলে ওই একই কথা। বাহাদুরকে ডেকে সাবধান করে দিলাম, বললাম অন্তত আজকের দিনটা যেন সে ওই রাক্ষস মূর্তিটা সামলে সামলে রাখে। সত্যান্বেষী ব্যোমকেশ দা একটা মূর্তির ভেতর থেকে হিরে আবিষ্কার করেছিলেন। হিচককের নর্থ বাই নর্থ ওয়েস্টেও দেখা গেছে মূর্তির ভেতর লুকিয়ে গোপন খবরের টেপ পাচার করা যায়। শার্লক হোমসের একটি গল্পেও পাথরের মূর্তির ভেতর থেকে রহস্যের সন্ধান পাওয়া গিয়েছিল। এক্ষেত্রে নিশ্চয়ই ওই ধরনের কিছু হচ্ছে, না হলে এই সামান্য মূর্তিটার জন্যে লুটু মামা 400 টাকা দর দেবেন কেন? ওহো, বলতে ভুলে গেছি, আমি 300 টাকা দর দেওয়ার পর মামাবাবু নিলামের দর আরও বাড়িয়ে দিয়েছেন। পুরোপুরি 400 টাকাই দেবেন তিনি। শুরু করেছিলেন 5 টাকা থেকে। বাহাদুরেরও কেমন যেন রোগ চেপে গেছে, সে কিছুতেই বিক্রয় করবে না মূর্তিটা, 400 টাকা পেলেও নয়। বাহাদুরকে বলি মূর্তিটা যেন আজ সামলে সামলে রাখে, কারণ আজ অতর্কিত ওটা চুরি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দেখলাম বাহাদুরও সেটা আশঙ্কা করেছে। ওর খুদে খুদে চোখ দুটো আরও ছোট হয়ে গেল। বলে, চোরই জানে, সে হাত দিয়ে সে নিজের গলার কাছে জবাই করার আড়াই পেঁচি ভান করে। কি সর্বনাশ! শেষকালে খুনোখুনি কাণ্ড হবে নাকি একটা? বিচিত্র নয়, লুটু মামা যদি এটা অন্যায়ভাবে নিয়ে সরে পড়তে চান, তবে বাহাদুরের ভোজালিটাও হঠাৎ রক্তপিপাসু হয়ে উঠতে পারে। কিন্তু সারাদিন যাওয়ার উদ্যোগই করলেন না লুটু মামা, গেলেন না। সন্ধ্যাবেলায় দেখি দাদুকে বলছেন, একটা কাজ বাকি আছে, আজ রাতে সেটা সেরে কাল ভোরের গাড়িতে আমি যাব। আমি মনে মনে হাসি, মনে মনেই বলি, হে সম্রাট কংস মামা, জানি আপনার কোন মহৎ কর্মটি অসমাপ্ত আছে, বাহাদুরের হীরকখচিত মূর্তির অপহরণ পর্ব। কিন্তু আপনি তো জানেন না, শ্রীমান শার্লক কেবল সতর্ক দৃষ্টি গোকুলে বাড়ছে। শার্লক কেবল থাকতোটা অপহৃত হবে না, হতে পারে না। তৎক্ষণাৎ খবরটা বাহাদুরকে দিলাম, ওকে খুব সাবধানে থাকতে বললাম আজকের রাত্রিটা। মজার কথা এই যে হেবোর ডায়েরিতে এরপর মাস 2-3 আর কিচ্ছু লেখা নেই। আমি তো অবাক, এমন একটা মারাত্মক জায়গায় এসে হঠাৎ ডায়েরি লেখা বন্ধ করে দিয়েছিল কেন সে? আমার ভীষণ কৌতূহল হয়েছিল, তোমারও হচ্ছে নিশ্চয় না? শেষ পর্যন্ত ওর মেজদার কাছ থেকে বাকি অংশটা আমি উদ্ধার করেছিলাম। হেবো লক্ষ্য করলো যে লুটু মামা প্রতিদিনের মতো সেদিন আর সন্ধ্যায় কোথাও বার হলেন না। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে দরজায় খিল দিলেন। হেবো সতর্ক হয়ে জেগে রইল। ঘুমের কনকনে হাড় কাঁপানো শীত, ঘুমের দেশের ঘুম ওর চোখে জড়িয়ে ধরছে। হেবো প্রতিজ্ঞা করেছিল এই কাল রাত্রে সে কিছুতেই ঘুমোবে না। ওর ষষ্ঠ ইন্দ্রিয় যেন ওকে বলে দিচ্ছিল শেষ রাতে লুটু মামা ওই রাক্ষস মূর্তিটা অপহরণ করে ভোরের গাড়িতেই কলকাতা পালাবেন। মেজদা পাশেই লেপ মুড়ি দিয়ে দিব্যি ঘুমোচ্ছে। কি মজা ওদের! দুনিয়ার যত ঠক বদমাইশ তোমাদের আশেপাশের সর্বনাশের জাল পাতে, আর তোমরা মোষের মতো মোষ করে ঘুমাও। আর সর্বনাশ যখন হয়ে যায় তখন সকালবেলা কাঁচা ঘুম ভেঙে উঠে হাউমাউ করে কাঁদতে বসো। এইসব ভাবতে ভাবতে নিদ্রাদেবী এসে হেবর চোখে পড়িয়ে দিলেন ঘুমের কাজল। হঠাৎ ভোর রাতে কিসের আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। অন্ধকারে শুনলো মেজদার নাক ডাকছে। ঢাক করে উঠলো হেবো বুকের মধ্যে। এদিকেও সব কি ফতুর হয়ে গেল নাকি? লাফ দিয়ে উঠে পড়ে হেবো। রেডিয়াম ডায়াল ঘড়িয়াটা, যেটা এসে আফিম চোর ধরে প্রাইজ পেয়েছিল, দেখে ভোর সকাল 5টা, অর্থাৎ সকাল হয়ে এলো প্রায়। আলনা থেকে সোয়েটার, ওভারকোট, মোজা, মাফলার সব একে একে গাড়ি চালালো। তারপর পা টিপে টিপে বার হয়ে এলো ঘর থেকে। মেজদা তখনও অঘরে ঘুমোচ্ছে। ক্যালকাটা রোডের ওপর দাঁড়িয়ে আছে একটা ট্যাক্সি, পাশেই লুটুবাবুর ঘর। আশ্চর্য, তার দরজা খোলা, অথচ ঘর অন্ধকার। হেবুর দরজা ঠেলতেই খুলে গেল সেটা। বাঁ হাতের টর্চটা জ্বালতে লক্ষ্য করলো সুটকেস, বিছানা সব একপাশে গোছানো আছে, অথচ লুটুবাবু নেই। টর্চ নিভিয়ে হেবো বেরিয়ে এলো বাগানে। দ্রুত পদে বাগানটা পার হয়ে পৌঁছে বাহাদুরের ঘরে। দরজা বন্ধ। পেছন দিকে গিয়ে দেখে একটা জানলা খোলা আছে। চমকে ওঠে হেবো। এই শীতে কেউ জানলা খুলে শোয়? জানলা দিয়ে ভেতরে একবার উঁকি মারতে পেরে দেখতে পারলে হতো।
মূর্তিটা যেখানে আছে সেটা জানলার ভিতর দিয়ে দেখতে পাওয়া উচিত। হেবো একবার সচক্ষে দেখে নিশ্চিত হয়ে থাকে, কিন্তু জানলাটা বেশ উঁচুতে। হেবো নাগাল পেল না। পেরিস্কোপটা বেহাত হয়ে গেছে, নাহলে এ সময় সেটা কাজে দিত। তবে উদ্যোগী পুরুষ সিংহের অসাধ্য কাজ নেই। হেবো উঠে পড়ল পাশের কমলালেবু গাছটায়। গাছের নিচের দিকেই একটা ডাল বের হয়েছে, তার উপর উঠে হেবো উঁকি দিল ঘরের মধ্যে। ভেতরে সূচিবেদ্য অন্ধকার। হেবো টর্চটা জেলে ঘরের ভেতর আলো ফেলল, ঠিক যেখানে মূর্তিটা রাখা ছিল। এক ঝলক আলোয় হঠাৎ হেবো যা দেখল তাতে তার সমস্ত শরীরটা একবার থরথর করে কেঁপে ওঠে। হাত থেকে প্রথমে টর্চটা গেল পড়ে, তারপর ঠকঠক করে হাঁটু দুটো আর হেবোর দেহভার রাখতে পারল না। মাথা ঘুরে সে হুমড়ি খেয়ে পড়ল নিচে। হেবোর দোষ নেই, ও তো ছেলে মানুষ। বড়রাও কেউ ওই দৃশ্য দেখলে অজ্ঞান হয়ে যেতেন। এক ঝলক আলোতেই সে স্পষ্ট দেখে নিয়েছিল বেদির ওপর মূর্তিটা নেই, আর বদলে ঠিক সেই জায়গায় একটা পেতলের থালায় রাখা আছে বাহাদুরের ছিন্ন মুন্ডু। এক নজর মাত্র দেখেছে সে, কিন্তু ভুল হেবোর হয়নি, হতে পারে না। আদালতে দাঁড়িয়ে হলফ নিয়ে হেবো শনাক্ত করতে পারে মুন্ডুটা গয়াবাড়ি টি এস্টেটের কিশোর থাপা। সেই চ্যাপ্টা নাক, খুদে খুদে চোখ, ভুরুর ওপর কাটা দাগ, মাথার ওপর তার সেই টিপিক্যাল টুপিটা, আর গলার নিচে ধর নেই। ঘরের ও প্রান্তে খাটানো মশারির তলা থেকে বাহাদুরের একখানা ঠ্যাং বেরিয়েছিল, অর্থাৎ ধরটা চাপা দেওয়া আছে মশারির তলায়। ধর থেকে মুন্ডুর দূরত্ব তা অন্তত 10 ফুট। মিনিট দুয়েক সময় লাগলো উঠে দাঁড়াতে, কিন্তু না, সে ভয় পায়নি। জন্ম ডিটেকটিভ সে, বাংলার ভবিষ্যৎ শার্লক হোমস। ভয় পেলে চলবে কেন? তবে ওর জীবনে ওটাই ওর প্রথম ফার্স্ট ডিগ্রি মার্ডার কেস তো। কাটা লাশ এর আগে দেখা ছিল না বলেই হাঁটু দুটো ওই একটু মতো হয়ে গেছিল। ভয় পায়নি। এবং মুহূর্তে কর্তব্য স্থির করে ফেলে, এবার আর জেল নয়, অপরাধীকে ধরতে পারলে তাকে ফাঁসি কাটে ঝুলতে হবে। ফার্স্ট ডিগ্রি মার্ডার কেস, হত্যাকারী এখনও বাড়িতে আছে। চকিতের মধ্যে মনে হলো বাড়িতে শক্ত সমর্থ লোক কেউ নেই। দাদু বৃদ্ধ, সে ছেলে মানুষ, মেজদাটা ক্যাবলা, আর বাহাদুরের ধর আর মুন্ডুর মধ্যে 10 ফুটের পাড়া। সুতরাং হত্যাকারী ভাগ্নেপ্রবরকে বল প্রয়োগে ধরা যাবে না। না যাক, বল তুচ্ছ, বুদ্ধিই বড়। শালক কেবল বুদ্ধি খুলে গেল চট করে। সবার আগে ওই ট্যাক্সিটাকে কায়দা করে সরাতে হবে। ওটার সাহায্য না পেলে এতটাই বেশি দূরে যেতে পারবে না। ওটা ক্যালকাটা রোডে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই লুটুবাবুর অপেক্ষা। সদর দরজা খুলে পাহাড়ি ছাগলের মতো লাফাতে লাফাতে হেবো এলো পিচমোড়া কার্ট রোডে। ওদিকে কাঞ্চনজঙ্ঘার মাথায় তখন প্রথম আবিরের প্রলেপ লেগেছে। লাগুক, হেবোর সেসব নজরে পড়ে না। ট্যাক্সি ড্রাইভারকে বলে, আমাকে এক্ষুনি ঘুম স্টেশনে নিয়ে চলো। ড্রাইভার বলে, লেকিন ও বাবু কা ক্যা হুয়া? লাট্টু বাবু? হ্যাঁ হ্যাঁ, ওই লাট্টু বাবু আমায় পাঠালেন, বললেন ঘুম স্টেশন থেকে এক গাছে লেত্তি নিয়ে আয়, গলায় জড়াবো। লেত্তি কौन सी चीज़ है? কম্পাটার হ্যাঁ ক্যা? না সর্দারজি, সে মোম দিয়ে পাকানো মুখ্যম জিনিস, তোমাকে তো ভাবতে হবে না, আমাকে স্টেশনে নিয়ে চলো দেখিনি। ড্রাইভার ওকে ওই বাড়ির দরজা খুলে নেমে আসতে দেখেছিল, তাই আর আপত্তি করে না। ঘুম স্টেশনে হেবো আবিষ্কার করলো 2জন পুলিশ কনস্টেবলকে। হেবো তাদের সব কথা খুলে বলল সংক্ষেপে। যদিও প্ল্যাটফর্মে ওদের ডিউটি ছিল, তবু মানুষ খুন হয়েছে শুনে ওরা দুজনেই ওর সঙ্গে আসতে রাজি হলো। ওদের মধ্যে একজন আবার কিশোর থাপাকে চেনে। 5 মিনিটের মধ্যে হেবোরা ফিরে এলো অকুস্থলে। হেবোর নির্দেশ মতো সেই কনস্টেবলটা উঠে গেল কমলা গাছের ওপর। হেবো ঘরের মধ্যে 5 সেল টর্চের আলো ফেলতেই ধপ করে পড়ে গেল পুলিশটা। তার মুখে তখন শুধু রাম রাম রাম। হেবো ঝমক দিয়ে ওঠে, রাম নাম পড়ে জপ করো? কাটা মুন্ডু দেখেছ? জি হ্যাঁ, রাম রাম। ওকে চিনতে পারলে? জি হ্যাঁ, কিশোর থাপা, রাম রাম। ব্যাস, তবে এসো, হত্যাকারী এখানেই আছে। ওরা 3 জনে পা টিপে টিপে এসে দাঁড়ালো লুটুবাবুর ঘরের সামনে। হেবো উঁকি মেরে দেখলো দরজার দিকে পেছন ফেরে লুটু মামা আয়নায় দাঁড়িয়ে গলায় টাই বাঁধছেন। তার গায়ে একটা সার্জের শার্ট, নিম্নাঙ্গে শুধুমাত্র আন্ডারওয়্যার, প্রস্থানের প্রস্তুতি। হেবো সন্তর্পণে দরজাটা টেনে আলগোছে তুলে দিল শিকলটা। একটা শব্দ হলো। লুটু মামা সচকিত হয়ে বলেন, কে? হেবো বলে, কংস মামার জম, স্বয়ং কংসারী। হুঙ্কার দিয়ে ওঠেন লুটু মামা, এই হাতে চানা বোম্বেতে বদমাস, দরজা খোল শিগগির। হেবো প্রাণ খুলে হাসলো। চিল্লাও যেতে পারো, বাঘ এখন বন্দি। রাম রাম পুলিশকে দরজায় পাহারায় বসিয়ে হেবো তৎক্ষণাৎ রওনা হয়ে গেল থানার উদ্দেশ্যে।
যাওয়ার আগে বারবার করে রামরাম পুলিশকে সতর্ক করে যায়, থানার দারোগা আসবার আগে সে যেন কোনো কারণেই শিকল না খোলে, তাহলে খুনি আসামি পালানোর দায়িত্বটা সম্পূর্ণ পড়বে তার ঘাড়ে। পুলিশ রাম জপ করতে করতেই ঘাড় নেড়ে জানায় নির্দেশটা সে ভালোভাবেই হৃদয়ঙ্গম করেছে। ট্যাক্সি করে থানা অফিসারকে নিয়ে আসতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা। ততক্ষণে বেশ সকাল হয়ে ওঠে। ওরা এসে দেখে লাঠিটা বাগিয়ে ধরে রাম অ্যাটেনশনে দাঁড়িয়ে আছে। বাড়ির সকলে, আমায় আশেপাশের বাড়ির অনেকেই গণ্ডগোল শুনে এসে দাঁড়িয়েছেন। পথ চলতি লোকও জমে গেছে বেশ। ভেতর থেকে লুটু মামা আপ্রাণ চিল্লাচ্ছেন, এ সেই পাজি বদমাইশ বোম্বেটার কাজ, আমার ট্রেন ফেল হয়ে গেল, মামা তুমি খুলে দাও দরজা। দাদু ও রামকে বারবার স্বনির্বন্ধ অনুরোধ করছেন, লক্ষ্মী মানিক আমার, এইবার দরজা খুলে দাও। কিন্তু রামের তখন অন্য মূর্তি। একে সকাল হয়ে গেছে, তাই লোকজন অনেক এসেছে, তার আর ভূতের ভয় নেই। সে গোপে তা দিয়ে শুধু বলছে, মাফ कीजिए, बड़ा साहब थाना से आ रहे, बिन हुकुम मैं क्वारी नहीं खुलूंगा। থানার অফিসার দরজার সামনে এসে দাঁড়ালেন। কোমর থেকে রিভলভার বার করে লুটু মামার উদ্দেশ্যে বললেন, আমি এ থানার ওসি, আমি দরজা খুলে দিচ্ছি, বেরিয়ে এসো, পালাবার চেষ্টা করলেই গুলি করব, আমার হাতে পিস্তল। দরজা খুলে দেওয়া হলো। বেরিয়ে এলেন অসমাপ্ত বেশি লুটু মামা। গোমচোরাটা তার ঝুলে পড়েছে। বলেন, এর মানে কি? দেব বলে, মানেটা আপনি ধরা পড়ে গেছেন লুটুবাবু। লুটুবাবু চিৎকার করে ওঠেন, চাপড়াও বজ্জাত বোম্বেটে চকরা। প্রাণ খোলা হাসি হাসলো হেব। দারোগা বলেন, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যেতে হবে, অবশ্য ফুল প্যান্টটা পরে নিতে পারেন আপনি। লুটু মামার পরনে তখন শার্ট, নীল নেকটাই আর আন্ডারওয়্যার। তিনি বলেন, থানায়? কিন্তু কেন? আপনাকে খুনের অপরাধে গ্রেপ্তার করছি আমি। লুটু মামা চমকে ওঠেন, খুন? কে করেছে? কাকে খুন করেছে? দেব বলে, অভিনয় আপনার নিখুঁত কংস মামা, কিন্তু ওতে কোনো কাজ হবে না। খুন হয়েছে বাহাদুর গতকাল রাত্রে, তার রাক্ষস মূর্তিটাও চুরি গেছে। চুরি ঠিক যায়নি অবশ্য, আপনার জিনিসপত্র সার্চ করলে সেটা পাওয়া যাবে। আর কে খুন করেছে জিজ্ঞাসা করছিলেন? খুনির নাম নটোরিয়াস আর্টিস্ট লুটু মামা দি গ্রেট। লুটু মামার বাক্যস্ফূর্তি হয় না, চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। দাদু বলেন, কে খুন হয়েছে? বাহাদুর, কিশোর থাপা। হ্যাঁ দাদু, নৃশংস হত্যাকাণ্ড। তার কাটা মুন্ডু পড়ে আছে তার ঘরে। ঠিক এই সময় একটা বজ্রপাত হলো যেন। ঘটনাটা এমন ভয়ঙ্কর, স্বয়ং শার্লক হোমসের মতো দুঃসাহসী গোয়েন্দাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। তার মাথা টলে উঠল, চোখের সামনে উঠে ভেসে উঠল যোজন বিস্তৃত ফুলে ভরা সরিষার ক্ষেত। সংজ্ঞা হারিয়ে কাটা কলা গাছের মতো দাদুর কোলে লুটিয়ে পড়ল হেব। গুরুতর ব্যাপারটা হচ্ছে এই যে, ঠিক সেই সময়ে ভিড় ঠেলে এগিয়ে এসেছিল শ্রীমান কিশোর থাপা। তার মুন্ডুটা ছিল গলাবন্ধ কোটের ঠিক উপর সস্তানেই, তবে তার হাতে ধরা ছিল একটা পেতলের থালা, এবং তার ওপর কিশোর থাপার দ্বিতীয় একটি মুন্ডু। রক্ত মাংসের নয়, মাটির। বিচিত্র হেসে বাহাদুর লুটু মামাকে এই সময় বলে ওঠে, हाँ साहब, मेरा सिर तो आप भूल गए थे, मैं लाया हूँ अजौर के वास्ते। দারোগার প্রশ্নের জবাবে বাহাদুর তার জবানবন্দিতে বলেছিল, গত এক সপ্তাহ ধরে লুটু মামা তাকে সামনে বসিয়ে তার একটা হেড স্টাডি করেছিলেন। কাল রাতে সেটা তিনি নিয়ে আসতে ভুলে যান। আর তার রাক্ষস মূর্তিটা? না, সেটা খোয়া যায়নি। গতকাল রাত্রে সে সেটা ট্রাঙ্কে তুলে রেখেছিল সাবধানতা অবলম্বন করে। আর মুন্ডুটা পেতলের থালায় বসিয়েও রেখে দিয়েছিল জানলার ধারে। লুটুবাবু বাহাদুরের ভুলটা শুধরে দেন, বলেন, ওটা রাক্ষস মূর্তি নয় মোটেই, ওটা হলো লাফিং বুদ্ধ, চীনা এক ধরনের বুদ্ধ মূর্তি। ভারতীয়, চীনা আর নেপালি ভাস্কর্যের অপূর্ব সংমিশ্রণ আছে এই শিল্পনিদর্শিতে। তাই তিনি সেটা বাহাদুরের কাছ থেকে কিনতে চেয়েছিলেন। বাহাদুর রাজি না হয় সেটা আর সম্ভব হয়। দাদু হেবকে পরীক্ষা করে বললেন, শক পেয়ে অজ্ঞান হয়ে গেছে, মূর্ছা ভাঙতে দেরি হবে। মেজদা ভয়ে বলেন, ওষুধ দেবেন না কিছু? দাদু বলেন, না, ওকে ধরাধরি করে ঘরে নিয়ে যাও, সম্পূর্ণ বিশ্রাম নিতে দাও ওকে, কেউ ওর ঘরে যাবেন না।
বিচক্ষণ ডাক্তার মৌলিক অত্যন্ত বুদ্ধিমান। তিনি বুঝেছিলেন যে এমন কোনো ঔষধ নেই যাতে বেলা 11:17 আগে হেবর মূর্ছা ভাঙানো যায়। তাই তিনি ব্যবস্থা করলেন যেন লুটুবাবু এই 11:17 ট্রেনটা ধরতে পারে। এবার ছুটির শেষে কলকাতায় ফিরে এসে হেবো কাকে যেন একটা চিঠি লিখেছিল। পরম শ্রদ্ধাস্পদেশু, আপনার উপদেশে কর্ণপাত করি নাই বলিয়া আমি জপ পুরাণাস্তি লজ্জিত। আপনি ঠিক বলিয়াছেন, শিক্ষা আমার হইয়াছে। প্রতিজ্ঞা করিয়াছি ছাত্র জীবনে আর গোয়েন্দাগিরি করিব না, ডিটেকটিভ বই পড়িব না, বাজে সিনেমা দেখিব না। বাবা, হেডমাস্টার মশাই এবং আপনার এত উপদেশে যে প্রতিজ্ঞা করি নাই, আজ কেন তাহাই করিতেছি তা জানিতে নিশ্চয়ই আপনার কৌতূহল হইতেছে। মার্জনা করিবেন, সে লজ্জার কাহিনী আমি বলিতে পারিব না। তবে দেখিবেন আমার কথার নড়চার হইবে না। আশীর্বাদ করুন যেন সত্য রক্ষা করতে পারি। ইতি আশীর্বাদ ভিক্ষু শুধু হেবো। খবর পেয়েছি হেবো তার প্রতিজ্ঞা এ পর্যন্ত রক্ষা করে চলেছে। ডিটেকটিভ বই দেখলে নাকের ডগাটা আজকাল তার কেমন যেন কুঁচকে যায়। নিষিদ্ধ মাংসের গন্ধে যেমন হয় বৈষ্ণবের। গোয়েন্দাগিরির যাবতীয় সরঞ্জাম সে বাক্সবন্দি করে রেখেছে। এক মনে সে শুধু পড়াশোনাই করছে আজকাল। সামনে হায়ার সেকেন্ডারির বিরাট কোর্স, সে পরীক্ষায় তাকে স্কলারশিপ পেতেই হবে। তা হেবো পাবে, তবে এতদিন ফাঁকি দেওয়াতে গোড়াটা কাঁচা রেখে গেছে। তবু ওর এত বুদ্ধি, এত খাটছে, পাবে না? তোমরা কি বলো?